যে প্রিভিয়াস যে সেকশনে আমরা আলোচনা করছি ওই জায়গায় কোনো অসুবিধা থাকবে সেটা যে পয়েন্টে থাকবে সেই যার সমস্যা আছে অ্যারাইজ করতে পারে না। এই পথে এসে আমরা যে কোনো নিউরোলজিক্যাল ডিজিজে কিভাবে ইভালুয়েশনের ফরম্যাটটা ইভালুয়েট করি। তাহলে এমনি আমরা যেটা ক্লিনিক্যাল ইভালুয়েশনের আমাদের পার্ট কি একটা আছে হিস্ট্রিলাইজেশন এক্সাম ফর্মুলেট করা, ইসের সাথে অ্যানাটমি এবং ফিজিওলজির সাথে কন্ট্রাস্টে এটাকে করা, অ্যানাটমিক্যাল লোকালাইজেশন এবং ফিজিওলজিক্যাল ডিসফাংশনকে করা, কন্ট্রাস্টে করা। সিমটম একটা সিনড্রোমের সাথে অ্যানাটমিক্যাল লোকালাইজেশনের সাথে বলে অ্যানাটমিক্যাল ডায়াগনোসিস বা টোপোগ্রাফিক্যাল ডায়াগনোসিস। এই ডায়াগনোসিসটাকে আমরা সাবসিকুয়েন্স অফ ডিজিজ, ডিউরেশন অফ ডিজিজ কন্ট্রাস্ট করে দেন সাবসিকুয়েন্টলি সাথে ইনভেস্টিগেশন করে ইটোলজিক্যাল এন্ড প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস করি। তাহলে আমাদের ডায়াগনস্টিক অ্যাপ্রোচ কি হবে যে একটা হিস্ট্রিলাইজেশন থাকবে, ফিজিক্যাল এক্সামিনেশন থাকবে। এই হিস্ট্রি পয়েন্ট এবং ফিজিক্যাল এক্সামিনেশন পয়েন্টকে অ্যানাটমিক্যাল কন্ট্রাস্টে, অ্যানাটমি এবং ফিজিওলজিক্যাল কন্ট্রাস্টে আমরা অ্যানাটমিক্যাল লোকালাইজেশন করি। তাহলে এইটাকে বলে আছে অ্যানাটমিক্যাল ডায়াগনোসিস। এই অ্যানাটমিক্যাল ডায়াগনোসিসকে আমরা যদি ডিজিজ কোর্সটাকে, টেম্পোরাল কোর্স অফ ডিজিজ এবং আদার অর্গান সিস্টেম ইনভলভমেন্ট এইটার কন্ট্রাস্টে কারোর এসে ডিস্টার্ব করতেছে, একটু দয়া করে মিউট করে দেন, মিউট করে দেন। তাইলে আমরা কি করলাম যে হিস্ট্রিলাইজেশন করলাম, কন্ট্রাস্ট করলাম কি অ্যানাটমিক্যাল লোকালাইজেশন এন্ড আছে ফিজিওলজির সাথে কন্ট্রাস্ট করে ডায়াগনোসিসটা করব। এই ডায়াগনোসিসটাকে বলবো আমরা অ্যানাটমিক্যাল ডায়াগনোসিস। এই অ্যানাটমিক্যাল ডায়াগনোসিসকে আমরা যখন এই ডিজিজের কোর্স অফ ডিজিজ, টেম্পোরাল কোর্স এবং নেচার এবং অন্য অর্গান ইনভলভমেন্ট এর সাথে মিলায়ে আমরা আমাদের এবং এর রিলেটেড ইনভেস্টিগেশন করি, আমরা ইটোলজিক্যাল বা প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস করব। এটা যে কোনো ডিজিজের ক্ষেত্রে এই অ্যাপ্রোচে যাব। ইন জাস্ট পার্টিকুলারলি নিউরোলজিক্যাল ডিজিজের ক্ষেত্রে এটা আরো অ্যাপ্লিকেবল যে আমরা ফার্স্টে অ্যানাটমিক্যাল ডায়াগনোসিস করব, অ্যানাটমিক্যাল ডায়াগনোসিসকে কোর্স আর অন্য সিস্টেম ইনভলভমেন্ট মিলায় আমরা তার প্যাথোলজিক্যাল বা ইটোলজিক্যাল ডায়াগনোসিস করব। তাহলে ক্ষেত্রে আমরা স্ট্রোকের ক্ষেত্রে তাইলে সেইভাবে যাব। এট ফার্স্ট আমাদের যে সিমটমটা নিয়ে আসবে, সিমটম ইলাবোরেশন করবে, ইলাবোরেশন এই সিমটম এর অ্যাসোসিয়েটেড সিমটম নেবে, সিমটম নিয়ে আমার ব্রেনে কোন পোর্শন অফ ইনভলভমেন্ট আছে, ফিজিওলজিক্যাল ডিসফাংশন হয়েছে কোন পোর্শনের সাথে রিলেটেড। তাইলে এই যে ডায়াগনোসিসটা করবে এটাকে বলবে অ্যানাটমিক্যাল ডায়াগনোসিস। এখন এই অ্যানাটমিক্যাল ডায়াগনোসিসটা আমার ডিজিজ কোর্স থেকে স্ট্রোকের ডিজিজ কোর্স কি হবে, সাডেন অনসেট হবে, ম্যাক্সিমাম সিভিয়ারিটি উইদিন দ্য শর্ট টাইমের মধ্যে হয়ে যাবে। যদি এইটা প্রোগ্রেসিভলি বাড়তে থাকে তাহলে অল্টারনেটিভ ডায়াগনোসিস হয়ে যাবে। তাহলে এই যে অ্যানাটমিক্যাল ডায়াগনোসিসের সাথে আমি ডিজিজ কোর্সটাকে মিলাইলাম, এর সাথে কি থাকবে আমার এই কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর আছে কিনা, রিস্ক ফ্যাক্টর গুলো ইলাবোরেশন থাকবে। রিস্ক ফ্যাক্টরের সাথে যে রিস্ক ফ্যাক্টর থাকবে সেই রিস্ক ফ্যাক্টর কন্ট্রোলে ছিল কিনা, কন্ট্রোল কিভাবে কন্ট্রোল ছিল এইগুলো সম্পর্কে আমরা জানাবো। টেস্ট পেশেন্টের আরেকটা কার্ডিওভাস্কুলার এমআই থাকতে পারে, এই পেশেন্টের থাকতে পারে, এই পেশেন্টের পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ থাকতে পারে। তাইলে এই যে আদার মেডিকেল ইনভলভমেন্ট আছে কিনা, তাহলে এই সব কিছু মিলায়
দেন আমরা ফর্মুলেট করব যে কি ইনভেস্টিগেশন করব। তাহলে একটা আছে আমি ক্লিনিক্যাল ইভালুয়েশন করে অ্যানাটমিক্যাল ডায়াগনোসিস করলাম, দেন আছে ক্লিনিক্যাল পোস্ট দিয়ে প্যাথোলজিক্যাল বা ইটিওলজিক্যাল ডায়াগনোসিস, এটাকে কনফার্ম করলাম কিভাবে ল্যাব মানে ল্যাব বা ল্যাব ইনভেস্টিগেশন করে এই যখন ডায়াগনোসিস হবে দেন আছে মানে এই যে ডিসফাংশন হলো ফিজিওলজিক্যাল বা অ্যানাটমিক্যাল ডিসফাংশন, এইটা তার লাইফ স্টাইলের পরে কি মরবিডিটি আসলো, এইটাকে যে অ্যাসেস করলাম এটাকে বলবো ফাংশনাল ডায়াগনোসিস। ক্লিয়ার কিনা? তাহলে একটা ফার্স্টে করলাম অ্যানাটমিক্যাল ডায়াগনোসিস, তারপরে আছে ইটোলজিক্যাল বা প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস, দেন আমরা তার মানে তার ফাংশনাল অ্যাসেসমেন্ট করে যেই করলাম এটাকে বলবো ফাংশনাল ডায়াগনোসিস। তাহলে নিউরোলজিক্যাল ডায়াগনোসিস যে কোনো ডায়াগনোসিসে এই রকম পার্ট থাকে। ইন কেস অফ পার্টিকুলার স্ট্রোকের ক্ষেত্রে চাইলে এটাকে অ্যানাটমিক্যাল ডায়াগনোসিস করতে গেলে পার্টিকুলার যে সিম্পটমটা আছে সেই সিম্পটমকে ইভ্যালুয়েশন করব, সেটা কোন লোবের ফাংশন বা ব্রেন স্টিমের কোন পার্টের ফাংশন, সেই ফাংশন কোন ডিসফাংশন হয়েছে সেটাকে আইডেন্টিফাই করব, তার মানে সেই অ্যাসোসিয়েট আমরা আইডেন্টিফাই করব। করার পরে আমরা এটা কোর্স অফ ডিজিজ প্যাটার্ন দেখে আমরা স্ট্রোক বা স্ট্রোক মিমিক্রাই এইটাতে যাব, যার পরে তার অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন করব। এখন এই স্ট্রোক হইলে স্ট্রোকটা ওই পার্সনের লাইফস্টাইলের পরে কি ইফেক্ট করলো সেইটা যে অ্যাসেস করবে এটাকে বলবো ফাংশনাল ডায়াগনোসিস। তাহলে এইটা হইলে আমার কমপ্লিট ডায়াগনোসিস হবে। এখন কমপ্লিট ডায়াগনোসিস তাহলে আমাদের আমরা বেসিক আলোচনা করেছি তাহলে হিস্ট্রির মাঝে আমরা এটুকুই নেব, সিম্পটম অ্যানালাইসিস, সিম্পটমের সাথে অ্যাসোসিয়েটেড সিম্পটম এর উদ্দেশ্য থাকবে আছে অ্যানাটমিক্যাল লোকালাইজেশন করা, কিন্তু এক্সামিনেশন করব আছে কার্ডিও, আমার বেসিক মাথায় থাকবে আছে কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে সেইগুলো রিলেটেড কি কি এক্সামিনেশন আমার ইম্পর্টেন্ট, আবার নিউরোলজি ইনভলভমেন্টের সাথে আমার পার্টিকুলার যে পার্টে এক্সামিনেশন করতেছি এই জায়গায় নিউরোলজি ইম্পর্টেন্ট কি আছে, এইটা থাকবে আমার বেসিক এক্সামিনেশন। তাহলে একটা আছে নিউরোলজিক্যাল এক্সামিনেশন, সাথে আছে কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন। কার্ডিওভাস্কুলার এক্সামিনেশনের মধ্যে পার্টিকুলার যে আছে আমার একটা পালস, ব্লাড প্রেসার, ডিহাইড্রেশন যেগুলো ভেনাস প্রেসার, আমার ইডিমা, আর এই যে কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন থার্ড এক্সামিনেশনে এনি ফর্ম অফ কার্ডিয়াক মারমার আছে কিনা, এফেক্টস কার্ডিয়াক অ্যারিথমিয়া আছে কিনা, কার্ডিয়াক এফেক্টস এর ডিসলোকেশন আছে কিনা, এইটা এর সাথে আছে কার্ডিওভাস্কুলার এর সাথে যেহেতু পালসের মধ্যে পেরিফেরাল পালসের সব যাবে যে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ আছে কিনা, আর এদিকে সিমেট্রি ঠিক আছে কিনা, কোনো অ্যাসিমেট্রি আছে কিনা বোথ পালস এবং ব্লাড প্রেসার, এটা ট্যাকিকার্ডিয়া আছে কিনা অথবা ব্রাডিকার্ডিয়া আছে কিনা, অথবা এনি ফর্ম অফ অ্যারিথমিয়া আছে কিনা এই অ্যাসেস করব। এরপর থাকবে পেশেন্টের থাকবে আছে কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টরের মধ্যে, ভাস্কুলার রিস্ক ফ্যাক্টরের মধ্যে যেমন থাকতে পারে যে আমার জ্যান্থালাসমা আছে না, জ্যান্থোমেটা আছে কিনা এটা থাকবে, চোখে দেখলে আর্কাসেনালিস আছে কিনা, আমি চোখের এক্সামিনেশনে করলে দেখবো হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এমব্লাই আছে কিনা, আমার পার্টিকুলারলি কার্ডিয়াক যে ভাস্কুলার স্ট্রোক আছে অ্যাট্রোমা হার্ট এর বাইরে সবচেয়ে ইম্পর্টেন্ট কজ আছে ক্যারোটিড সোর্স অফ স্ট্রোক। তাহলে আমি কার্ডিওভাস্কুলার এক্সামিনেশনের পরে যাবে পার্টিকুলার ক্যারোটিড এক্সামিনেশনটা আমার ইম্পর্টেন্স থাকবে তো ক্যারোটিডে কোনো সমস্যা আছে কিনা, কারণ আমার কার্ডিয়াক যেমন একটা এম্বলিক সোর্স, ক্যারোটিডও একটা ওয়ান অফ দ্য মেজর এম্বলিক সোর্স, তাহলে ক্যারোটিড এক্সামিনেশন আমার একটা ইম্পর্টেন্ট পার্ট। আর এই আমার রেনাল সিস্টেমের ক্ষেত্রে থাকবে রেনাল সিকেডি রিলেটেড পেরিফেরিতে কোনো সাইন সিম্পটম আছে, আর এদিকে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজে এনি ফর্ম অফ সেই স্কিন সেন্স থেকে শুরু করে পেরিফেরাল গ্যাংগ্রিন পর্যন্ত কোনো সেন্স আছে কিনা এই পার্টটা থাকবে। আর নিউরোলজিতে থাকবে আমার পার্টিকুলার যে সিম্পটমটা আছে ডিটেলস নিউরোলজিক্যাল এক্সামিনেশন থাকবে, পার্টিকুলারলি আছে আমার যে সিম্পটমটা আছে সেই সিম্পটম রিলেটেড ডিটেলস এক্সামিনেশন, এর সাথে আদার ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট আছে কিনা, আইয়ের এক্সামিনেশনে কোনো সমস্যা আছে কিনা, ভিজুয়াল সেন্সরিতে কোনো সমস্যা আছে কিনা, কর্টিক্যাল সেন্সেশনের সমস্যা আছে কিনা, এনি ফর্ম অফ হেমিয়ানোপিয়া আছে কিনা,
সেটা কর্ডিয়েন্ট এনোভিয়া হইতে পারে, হোমোনিমাস এনোভিয়া হইতে পারে, ইউনিফর্ম আছে কিনা, এইটাতে আমার ওই জায়গায় নিউরোলজি। আর একটা আছে কগনিটিভ ফাংশন ঠিক আছে কিনা, এর সাথে এইগুলো দিয়ে আমরা অ্যাসেস করবো আছে কোন পার্ট অফ দ্য ব্রেনে হয়েছে, আর প্রিফারাল এক্সামিনেশন দিচ্ছে রিস্ক অ্যাসেস করবো, আর এটা দিয়ে তার দৈনন্দিন কাজে কি হ্যাম্পার করতেছে এটা দিয়ে অ্যাসেস করবো তার ফাংশনাল অ্যাসেসমেন্ট। এখন এইরকম করার পরে প্রশ্ন আসবে যে আমরা এই পেশেন্টের কি ইনভেস্টিগেশন করবো, হাউ টু ইনভেস্টিগেট। তাহলে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা ইন জেনারেল ইনভেস্টিগেশন কেন করি, প্রশ্ন আসবে আমি কেন ইনভেস্টিগেট করতে চাই। একটা আছে আমি ক্লিনিক্যাল ডায়াগনোসিস যেটা এইটাকে আরো স্ট্রং কনফার্ম করার জন্য একটা ইনভেস্টিগেশন আছে। আবার স্ট্রোক বললে সেটা কি ইসকেমিক স্ট্রোক আর হিমোরেজিক স্ট্রোক, সেটা একটা পার্ট আছে। এরপরে আছে যে এই স্ট্রোকের জন্য আসলে রিস্ক ফ্যাক্টর গুলো কি, সেই রিস্কের রিস্ক ফ্যাক্টর ইনভেস্টিগেশন। আবার এই যে ভাস্কুলার প্যাথোলজি, সেই ভাস্কুলার প্যাথোলজি রিলেটেড ইনভেস্টিগেশন। আবার এই যে ভাস্কুলার রিস্ক ফ্যাক্টর সে অন্য কোনো জায়গায় করতে, অন্য কোনো জায়গায় প্যাথোলজি আছে কিনা সেটাকে আইডেন্টিফিকেশন। তাইলে আমরা ডায়াগনোসিস কনফার্মেশন বা এক্সক্লুশনের জন্য আমরা কি করতে পারি, ইমেজিং করতে পারি। এট ফার্স্ট যদি আমরা সেই পয়েন্টে যাই তাহলে একটা ইমেজিং আসবে। তাহলে ইমেজিং ইমিডিয়েটলি ইমেজিং কোনটা, একেবারে অ্যাকুটলি পেশেন্ট নিয়ে আসলে আমরা কি করব, যা অ্যাকুটলি যখন নিয়ে আসবে, কারণ আমার এই পেশেন্টটা আনস্টেবল থাকতে পারে, রেস্টলেস থাকতে পারে, তাইলে এমন ইনভেস্টিগেশন চুজ করবো যেটা শর্ট টাইমে করা যাবে। লং টাইম লাগবে, অনেকক্ষণ লাগবে, সেই ইনভেস্টিগেশন আমরা করবো না, যদিও সেটা ভালো হয়। তাহলে আমরা এট ফার্স্টে কি করবো, কম্পিউটারাইজড টোমোগ্রাফি অফ দা হেড, যেটা এটা তাইলে এটা মেন হবে আছে আমার স্ট্রোকটাকে। হ্যাঁ, স্ট্রোক যদি একেবারে বেশি আর্লি করে হইলে তাইলে আমি ফাইন্ডিংস পাবো না, কিন্তু আমার ইম্পর্টেন্ট এই জায়গা যে ইনিশিয়ালি এটা যে হিমোরেজিক স্ট্রোক না সেটাকে এক্সক্লুড করবে। তাহলে একটা আছে হ্যাঁ ইসকেমিক স্ট্রোক হইলে হ্যাঁ বেশি আর্লি না হইলে চেঞ্জ আসবে, আর হিমোরেজ হইলে সাথে সাথে চলে আসবে। তাহলে একটা আছে ভাস্কুলার নেচার অফ দ্য ডিজিজ আমি এই জায়গা পেয়ে যাবো যে স্ট্রোক আছে কিনা, ওয়েদার ইট ইজ হেমোরেজ অর। তাহলে ভালো কোনটা, যদি একেবারে আর্লিয়েস্ট আমি যদি একেবারে আর্লিয়েস্ট অবস্থায় স্ট্রোককে ডায়াগনোসিস করতে চাই, তাইলে যদি জিজ্ঞেস করা হয় আপনাদের যে আর্লিয়েস্ট অবস্থায় আমি স্ট্রোক আছে কিনা এটাকে কনফার্ম করতে চাই, তাহলে সেই ইনভেস্টিগেশনটা কি, কোন ইনভেস্টিগেশন ভালো হবে। তাহলে সেই ক্ষেত্রে ভালো হবে হচ্ছে একেবারে আর্লিয়েস্ট এবং লেট প্রেজেন্টেশন যদি হয়, এই দুই ক্ষেত্রে আপনার ইনভেস্টিগেশন আছে এমআরআই অফ দা ব্রেন। এবং সবচেয়ে আর্লিয়েস্ট নেচার অফ ব্রেন ড্যামেজ বোঝা যাচ্ছে এমআরআই এর একটা ভিউতে, যেটা আছে এটাতে আছে একেবারে আর্লিয়েস্ট স্টেজ অফ স্ট্রোক, যখন একবার নিটোসিস হয়ে যায় না, ফিউ নেক্রোসিস হয়েছে, এই অবস্থায় যদি আমি স্ট্রোককে আইডেন্টিফাই করতে চাই, সেই অবস্থায় সবচেয়ে ভালো ইনভেস্টিগেশন কি, এমআরআই ইমেজিং। এমআরআই এর একটা ইমেজ কোনটা, ডিফিউশন ওয়েটেড ইমেজ, যখন এই জায়গায় সার্কুলেশন কি অবস্থা সেইটা দেখে। তাইলে আপনার তাইলে এট ফার্স্ট যদি ইনভেস্টিগেশন বলে অ্যাকুটলি আমাদের সেটিং কি করবো, সিটি স্ক্যান অফ দা হেড। যদি জিজ্ঞেস করা হয় যে খুব ভালো কোনটা হবে, আর্লিয়েস্ট অবস্থায় অথবা একটু লেট প্রেজেন্টেশন, তাইলে কোন ইনভেস্টিগেশনটা ভালো হবে, এমআরআই ইমেজিং। তাইলে দুটো ইমেজ আমরা করতে পারি, সিটি ইমেজিং অথবা এমআরআই ইমেজিং। তাহলে এটা আমাকে স্ট্রোকটা সম্পর্কে আমাদের ক্লিনিক্যাল যে ইভালুয়েশন ছিল সেটা কনফার্মেশন দিল, ওয়েদার ইট ইজ হিমোরেজিক অর ইসকেমিক, এই সম্পর্কে আমাদেরই। এর সাথে আমরা যদি যাই যে আমার একটা গেল ব্রেন সম্পর্কে আমার কনফার্মেশন হয়ে গেল। এখন এই জায়গায় একটা থাকবে আমার কাছে সোর্স অফ এম্বোলিক, যেহেতু এম্বোলিক স্ট্রোকটা আমাদের কমন, সেই ক্ষেত্রে তাহলে কিন্তু দুটো সোর্স, মেজর সোর্স অফ এম্বোলিজম আছে, একটা হার্টের থেকে যায়, একটা আছে ক্যারোটিড থেকে যায়। তাহলে হার্ট রিলেটেড ইনভেস্টিগেশন আমরা এই জায়গায় কি করতে পারি, একটা ইসিজি করতে পারি, একটা হলটার মনিটরিং করতে পারি, একটা ইকোকার্ডিওগ্রাফি করতে পারি। ইসিজি তে এনি ফর্ম অফ অ্যারিথমিয়া আছে কিনা, ডিভিয়াস এমআই আছে কিনা, অথবা অ্যাকিউট এমআই আছে কিনা। কারণ আপনাদের মনে রাখতে হবে কোনো একটা ভাস্কুলার ইভেন্ট যদি অ্যাকুটলি নিয়ে আসে, তাহলে অন্য জায়গায় একই ভাস্কুলার ইভেন্ট আছে কিনা সেটা দেখতে হয়। তাহলে সেই সেন্সে স্ট্রোক আছে, তাহলে স্ট্রোকের পেশেন্টকে যেমন সিটি স্ক্যান করাবো, একটা অনসেটে আমি একটা ইসিজিও করাবো।
তাহলে এই ইসিজি তে কি দেখবো, একটা আছে অ্যাকুট এমআই আছে কিনা, অথবা প্রিভিয়াস এমআই আছে কিনা, অথবা এনি ফর্ম অফ অ্যারিথমিয়া আছে। আবার অনেক সময় অ্যারিথমিয়া এপিসোডিক অ্যারিথমিয়া থাকে, তাইলে সেই ক্ষেত্রে সেই এপিসোডিক অ্যারিথমিয়াকে যদি আমি আইডেন্টিফাই করতে চাই, তাইলে সেই ক্ষেত্রে কি করব, হলটার মনিটরিং করব। আবার হার্টের কাজে মানে যদি স্ট্রাকচারাল কোনো ডিজিজ আছে কিনা, অথবা তার ফাংশনাল অ্যাবিলিটি কেমন, এটাকে অ্যাসেস করার জন্য কি করব আমরা, অথবা ভালভুলার ডিজিজ আছে কিনা, যেটা এম্বোলিজম হতে পারে, তাইলে সেই ক্ষেত্রে কি করব, ইকোকার্ডিওগ্রাফি। তাইলে একটা মেজর সোর্স অফ সম্পর্কে আমরা ইনভেস্টিগেশন করে ফেললাম হার্টের। এরপর আছে যদি হার্টের ডিজিজ নাই, এম্বোলিক স্ট্রোক, তাহলে তার মেন সোর্স কোন জায়গায়, ক্যারোটিড। এখন ক্যারোটিড কি, একটা আর্টারি, তাহলে আর্টারিকে বোঝার জন্য আমার কি কি ইনভেস্টিগেশন আছে। আমরা যদি ইন জেনারেল বলি যে এনজিওগ্রাফি করে আমরা দেখি আর্টারি সম্পর্কিত ধারণা পাই, এনজিওগ্রাফি করে আমরা আর্টারি সম্পর্কে তার নেচার সম্পর্কে ধারণা পাই, তাইলে আমরা ক্যারোটিড এনজিওগ্রাফি করব। এখন এনজিওগ্রাফি কি ফর্মে করব, তাহলে ফর্ম আছে কি কয়টা, একটা আছে আইডিয়াল গোল্ড স্ট্যান্ডার্ড কোনটা, কন্ট্রাস্ট এনজিওগ্রাফি। আমরা কন্ট্রাস্ট দিয়ে ব্লাড ভেসেলটাকে দেখবো, আর্টারিটাকে দেখবো, এটাকে বলে কন্ট্রাস্ট এনজিওগ্রাফি। এটি অলওয়েজ গোল্ড স্ট্যান্ডার্ড। এখন রিসেন্টলি মডার্ন হিসেবে আমরা কি করতে পারি, সিটি এনজিওগ্রাফি, কম্পিউটারাইজ টোমোগ্রাফিক এনজিওগ্রাফি, অথবা এমআরআই এনজিওগ্রাফি বলে, যেটা ম্যাগনেটিক রেজোনেন্স এনজিওগ্রাফি। তাহলে এই যে ক্যারোটিড সম্পর্কে তাহলে আমরা তিনটা টেস্ট করতে পারি, যে কন্ট্রাস্ট এনজিওগ্রাফি করতে পারি, সিটি এনজিওগ্রাফি করতে পারি, এমআরআই এনজিওগ্রাফি করতে পারি। তাহলে দুটো মেজার সোর্স আমাদের চলে গেল। তাহলে মেন স্ট্রোকের মেন ফোকাল পয়েন্ট আছে এই জায়গা। আবার যদি স্ট্রোকের সাথে চিন্তা করে আমরা অন্য আনইউজুয়াল কজ হতে পারে, যেমন যদি পলিসাইথেমিয়া হয়, সেটা তো আমি যখন এই যে সিবিসি করে ফেলবো, সিবিসি পলিসাইথেমিয়া সম্পর্কে আমার ধারণা দিয়ে দেবে। সিবিসি একটা ইম্পর্টেন্ট কি, পলিসাইথেমিয়া সম্পর্কে আমার ধারণা, পলিসাইথেমিয়া স্ট্রোকের একটা কজ, তাহলে পলিসাইথেমিয়া সম্পর্কে আমাকে একটা ধারণা দিয়ে দেবে। আমি কিন্তু সোর্স অফ স্ট্রোক দিয়ে আমি জেনারেল ইনভেস্টিগেশন এই পয়েন্টে বলতেছি না যে আমি পলিসাইথেমিয়া ওয়ান অফ দ্য কজ অফ আনইউজুয়াল কজ অফ স্ট্রোক, তাহলে সিবিসি করলে সেই সময় আমি পলিসাইথেমিয়া সম্পর্কে বলবো। আমার হাইপার ভিসকোসিটি করে এমন ডিজিজ আছে সে স্ট্রোক করতে পারে, তাইলে আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি, প্রোটিন ইলেকট্রোফোরেসিস করে দেখতে পারি, যেখানকার মনোক্লোনাল গামাবতী বা পলিক্লোনাল গামাবতী যদি অনেক বেশি হয়, সে হাইপার ভিসকোসিটি করে, সে স্ট্রোক করে। আমরা তাইলে আদার হাইপারকোয়াগুলেট যদি আনইউজুয়াল কজ, সেগুলো স্ট্রোক করতে পারে। যদি ওই রকম ফ্যামিলি হিস্ট্রি থাকে তখন সেগুলোকে অ্যাসেস করতে পারে। তাইলে আমরা একটা ব্রেন বললাম, আর স্ট্রোকের পয়েন্ট অফ ভিউতে এই ইনভেস্টিগেশন। এর সাথে কি থাকে আমার অ্যাজ ইউজুয়াল আমরা যেটাকে বলি রুটিন ইনভেস্টিগেশন, প্লাস আছে রিস্ক, স্ট্রোকের সাথে রিস্কের ইভালুয়েশন। ঠিক কি সেই ইনভেস্টিগেশন যেমন রুটিন ইনভেস্টিগেশন হিসেবে আপনি কমপ্লিট ব্লাড কাউন্ট। এখন কমপ্লিট ব্লাড কাউন্টটা স্ট্রোক কন্ট্রাস্টে দেখেন ইম্পর্টেন্স কোন জায়গা। আমার যদি এই পেশেন্টের হিমোগ্লোবিন বেশি থাকে, তাহলে তো আমি বলে গেলাম পলিসাইথেমিয়া ওয়ান অফ দ্য কজ অফ স্ট্রোক, এই স্ট্রোকের কজ পলিসাইথেমিয়া, থ্রম্বোটিক স্ট্রোক। যদি এই পেশেন্টের দেখা গেলে এনিমিয়া আছে, আমার এই জায়গায় কার্ডিওভাস্কুলার হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, পেশেন্ট স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করছে, পেশেন্টের সিবিসি তে এনিমিয়া আছে, তাইলে এই জায়গায় আমাকে এই কি একটা পয়েন্ট দেবে, আছে আমি যদি ওই রিস্ক ফ্যাক্টর প্লাস স্ট্রোক প্লাস এনিমিয়াকে কন্ট্রাস্টে নিই, তাইলে আমি ধরবো যে এই এনিমিয়া মেবি রেনাল আছে, সিকেডি আছে, তাই না? এই পেশেন্টকে আমাকে একটা দিয়ে দেবে, ক্লু দিয়ে দেবে। পরে আমরা চলে যাবো কি, আমরা সিরাম ক্রিয়েটিনাইনটা করে দেখবো। সিরাম ক্রিয়েটিনাইন করলে কি আমার কার্ডিওভাস্কুলার রিস্ক আছে, এটাকে এই কার্ডিওভাস্কুলার রিস্কটা রেনালের পরে কোনো ইফেক্ট আছে কিনা সেটাকে আমরা দেখব। এরপর আমরা চলে গেলাম, আমরা ইসিজি অ্যাজ এ পার্ট অফ, যেমন আমরা হিসেবে করলাম যে কজ অফ স্ট্রোকের জন্য, তাহলে ইসিজি সম্পর্কে আমরা বলে ফেলছি, ইকো কার্ডিওগ্রাফি এগুলো বলে ফেলছি। এরপর কি আরবিএস দেখবো, ব্লাড সুগার দেখবো। ব্লাড সুগার যদি নন ডায়াবেটিক হয় তাহলে আছে ডায়াবেটিসটা কন্ট্রোল আছে কিনা, তাহলে ওভারঅল কন্ট্রোল দেখবে। এখন কি অবস্থায় আছে, ওভারঅল কন্ট্রোলের কি অবস্থা আছে, কারণ এইটা দিয়ে আমরা তখন ইভালুয়েশন করবো যে এই ডায়াবেটিসের ম্যানেজমেন্টে আমরা কি আনবো।
যে আনকন্ট্রোল ডায়াবেটিস সাথে স্ট্রোক, তাহলে সেটাকে এই অ্যাকুট সেটিং এ আমরা এই ডায়াবেটিসকে কিভাবে ম্যানেজ করব, সাবসিকুয়েন্টলি কিভাবে ম্যানেজ করব, এই ইস্যুটা আমাদের এই জায়গায় চলে আসবে। এর সাথে একেবারে উইদিন 24 আওয়ার্স এর মধ্যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি আমরা লিপিড প্রোফাইল আগে করা না থাকে, অ্যাজ আর্লি অ্যাজ লিপিড প্রোফাইল করে ফেলবো। যদি ডিলে হয়েছে 24 আওয়ার্স বা তার বেশি হয়েছে, তখন লিপিড প্রোফাইল করলে এক্সাক্ট লিপিড প্রোফাইল রিপোর্ট দেবে না, কারণ স্ট্রেসফুল কন্ডিশনে লিপিডের মেটাবলিজমের অল্টারেশন হয়, তখন লিপিডের জেনুইন প্রোফাইল থাকে না, তাহলে আমরা লিপিড প্রোফাইল দেখতে পারি। আর আর কিছু আছে ওই যে আনইউজুয়াল কজ অফ স্ট্রোক যদি থাকে, আমরা বলছি হাইপারকগুলার স্টেট বা এইগুলোতে আমরা করতে পারি। আবার দেখেন একটা ইয়াং পেশেন্ট, ইয়াং ফিমেল আইছে, এই পেশেন্টের স্ট্রোক নিয়ে আইছে, আপনি সিবিসি তে দেখলেন এনিমিয়া আছে, ইয়াং পেশেন্ট, অন্য কোনো রিস্ক ফ্যাক্টর নাই নাই, এই পেশেন্টে অথবা মিসক্যারেজের হিস্ট্রি আছে, আছে, এই পেশেন্টের সিবিসি তে এনিমিয়া আছে, স্ট্রোক আছে। দেখেন এনিমিয়া কি, এনিমিয়া আছে কি ডাইলিউশন, ভিসকোসিটি কমে যায়। এই পেশেন্টে স্ট্রোক হইলে মনে করতে হবে যে এই এনিমিয়ার সাথে হাইপার মানে এমন একটা ডিজিজ আছে যেটা হাইপার ভিসকোসিটি করে। তাহলে এইরকম ইয়াং পেশেন্ট অনেক সময় আপনাদের পরীক্ষা রিলেটেড যেহেতু একটু ব্রেন খাটানো লাগে, পরীক্ষায় কিন্তু আপনাকে ওটি অ্যাসেস করার জন্য অনেক সময় জিজ্ঞেস করতে পারে। তাহলে এইরকম ইয়াং পেশেন্ট এনিমিয়া আছে, স্ট্রোক নিয়ে আছে, তাহলে হাইপারকগুলার স্ট্রোক, সেই ক্ষেত্রে কমনলি কি এসএলই একটু ফসফোলিপিড সিনড্রোম আছে কিনা এইরকম আমরা দেখতে চাই, তাই না? তাহলে ওভারঅল ইনভেস্টিগেশন আছে এইরকম। তাহলে কি হয়েছে, একটা আছে ইমেজিং করলাম, আবার আগে যে সোর্স গুলো থেকে কমনলি স্ট্রোক হয় সেই সোর্স গুলোকে আগে ই করলাম, এর সাথে রুটিন ইনভেস্টিগেশন প্লাস রিস্কের ইনভেস্টিগেশন করলাম, এই আছে ওভারঅল ইনভেস্টিগেশন। আর এই ইনভেস্টিগেশনের পর্যায়ে শেষ করার পরে তাইলে আমরা আবার রিফর্মুলেট করলাম যে আমাদের হিস্ট্রি, এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন, এই যে আমরা এই পেশেন্টটাকে আমাদের একটা সিনড্রোমে নিয়ে আসলাম যে হ্যাঁ এই পেশেন্ট এই স্ট্রোক আছে, ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, তাদের এই অবস্থা। তাইলে আমাদের এই জায়গায় একটা হয়ে গেল। কারণ কি, এই কনক্লুশন দ্বারাই আমার ছাত্রদের ম্যানেজমেন্টের প্রোটোকল ডিফেন্ড করবে যে আমি কোন জায়গায় কি ম্যানেজমেন্ট করব। আবার এরপরে আমরা যেটা করবো ফাংশনাল অ্যাসেসমেন্ট, সে দৈনন্দিন কাজ করতে পারে কিনা, খাইতে পারে কিনা, ই করতে চলতে পারে কিনা, এইগুলোতে তার ফাংশনাল অ্যাসেসমেন্ট করে ফাংশনাল ডায়াগনোসিস করবো। সেইটা ডিপেন্ড, সেই ফাংশনাল, কারণ ফাংশনাল অ্যাসেসমেন্ট করবো এই কারণে আমরা বেসলাইন ফাংশনাল অ্যাসেসমেন্ট না করলে সাবসিকুয়েন্টলি আমরা সাথে এই ফাংশনাল অ্যাসেসমেন্টকে ইমপ্রুভ করার জন্য ফিজিওথেরাপি লাগবে বা স্পিচ থেরাপি লাগবে বা আদার থেরাপি লাগবে কিনা সেইটাকে আমরা ডিকটেট করবো। তাহলে ম্যানেজমেন্ট করতে গেলে আমার এই অ্যাসেসমেন্ট গুলো লাগবে। তাহলে ওভারঅল স্ট্রোক সম্পর্কে আপনাদের এই হচ্ছে আমার তরফ থেকে বলা। এর মাঝে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্ট্রোক সম্পর্কিত, আমাকে প্রশ্ন করতে পারে, এনি ফর্ম অফ প্রশ্ন, নইলে আমি আর একটা টপিক শুরু করবো। স্যার বলে স্যার মাত্র স্যার আপনি বললেন যে একজন ইয়াং ফিমেল পেশেন্ট স্ট্রোকের সাথে এনিমিয়া আসলে স্যার কিছু কথা বলছিলেন, স্যার বুঝতে পারিনি, এটা আবার বলবেন। বললাম হচ্ছে যে আপনার একটা ইমপ্রেশন, আপনার যেমন একটা কি এনিমিয়া, যেমন একটা হাইপারটেনসিভ ডায়াবেটিস পেশেন্ট আছে, স্ট্রোক নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করলাম, আপনি অ্যাজ এ রুটিন ইনভেস্টিগেশন হিসেবে সিবিসি করছেন, সিবিসি দেখলেন যে এই পেশেন্টের নর্মোসাইটিক এনিমিয়া আছে, নর্মোসাইটিক নর্মোক্রোমিন এনিমিয়া আছে, তাহলে আপনার ইমপ্রেশনটা কি হবে? একটা সিম্পল একটা রুটিন ইনভেস্টিগেশন, এটা জাস্ট ইম্পর্টেন্স বোঝানোর জন্য। তাহলে এই পেশেন্টের সাথে একটা 60 ইয়ার্স মেল পেশেন্ট আসছে, হাইপারটেনসিভ ডায়াবেটিস আনকন্ট্রোল, এই পেশেন্ট স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করলো। এখন আপনার সিবিসিতে এনিমিয়া পেলেন, তাহলে এই এনিমিয়াটা ইমপ্রেশন আপনাকে কি দেবে? আপনি শুধু এনিমিয়াকে আইডেন্টিফাই করা কিন্তু এজ এ ফিজিশিয়ান বা ডাক্তারের কাজ না, ওটার রিলেভেন্সি কি সেটি খোঁজা হচ্ছে ডাক্তারের কাজ। আপনি এনিমিয়া পেলেন, তাহলে এনিমিয়া পেয়ে আপনি বললেন যে আপনার রক্ত শূন্যতা আছে, এই বলাটা কি আপনার জন্য শেষ না তো? এনিমিয়াটা কেন? তাহলে দেখেন যে আমি যখন এনিমিয়া পাইছেন, তাহলে মানে এনিমিয়া নর্মোসাইটিক এনিমিয়া করলো, কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর আছে, রিস্ক আছে, যে আছে রেনাল রিস্ক আছে, তাহলে এই এনিমিয়াটা কি ডিকটেট করবে যে এটা রেনাল ইনভলভমেন্ট আছে। তাহলে যদি ডায়াবেটিস সাথে রেনাল ফেলিওর থাকে, সাথে স্ট্রোক থাকে, তার মানে কি আপনি এই সিবিসি দিয়ে বলতে পারেন যে এই পেশেন্টটা ডায়াবেটিস টোটালি আনকন্ট্রোল ছিল, বলতে পারেন কিনা? আবার এই এনিমিয়া যেমন ওল্ড এজে রিস্ক ফ্যাক্টরের সাথে আমি বললাম এনিমিয়া স্ট্রোককে এই জায়গায় মিলাইলাম। আবার যদি বলি ইয়াং ফিমেল পেশেন্ট আপনার কাছে স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করছে, ইয়াং ফিমেল পেশেন্ট,
স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করছে। এই পেশেন্টে ইয়াং ফিমেল পেশেন্ট স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করলে ইউজুয়ালি কি থাকে, কার্ডিওভাস্কুলার ভালভুলার ডিজিজ আছে কমন কজ। কমন কজ স্ট্রোক আছে কার্ডিওভাস্কুলার ডিজিজ, দ্যাট ইজ আছে ভালভুলার ডিজিজ। যেমন ভাস্কুলার ডিজিজ কম ইয়াং এজে ফিমেলে, সেক্ষেত্রে আছে ভালভুলার স্ট্রাকচারাল ভালভুলার ডিজিজ। কিন্তু স্ট্রাকচারাল ভালভুলার ডিজিজের পেশেন্ট তো আপনার কাছে নর্মোসাইটিক অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করবে না। কিন্তু এই পেশেন্ট যদি অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করে, সাথে স্ট্রোক আছে ইয়াং ফিমেল, এখন আপনি হিস্ট্রি মাঝে তাইলে এই যে ইমিউন পেশেন্ট, এনিমিক পেশেন্ট, স্ট্রোক নিয়ে এসে, তাইলে আপনার হিস্ট্রিকে রিফর্মুলেট করতে হবে যে এইরকম এনিমিয়া করে ইয়াং বয়সে অন্য কোনো ডিজিজ আছে কিনা। যেমন এই পেশেন্ট যদি ম্যারিড পারসন, তার অনেকগুলো মিসক্যারিজ আছে, দেখা গেছে তার অনেক আগে অনেক সময় পায়ে ডিভিডি হয়েছে, অথবা জয়েন্ট পেন আছে, তাইলে এই এনিমিয়াটা ডিকটেট করতেছে কি যে আদার একটা সিস্টেমিক ডিজিজ আছে যেটা হাইপারকোয়াগুলেশন স্টেট করে, যেটা স্ট্রোক করছে। তাহলে সেটা কমনলি কি এসএলএ অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, বোঝা গেছে। আবার দেখা গেল একটা বাচ্চা আপনার স্ট্রোক করছে, বাচ্চা বয়স 12, 13, 14, 15, 16 বছর, আপনি তার এনিমিয়া আছে, তাহলে কি এই এনিমিয়া আছে, এই বাচ্চা বয়সে স্ট্রোক হইলো, তাহলে তার কারণ কি? তার কারণ আছে, দেখেন সিকেল সেল ডিজিজ কি করে, এনিমিয়া করে। এখন এই সিকলিং যদি পেরিফেরাল ভেসেল ভাস্কুলার, দেখবেন সিকেল সেল ডিজিজ করতে গেলে তার অনেকগুলো ক্রাইসিস আছে। যেরকম ক্রাইসিস হয়, ইনফেকশন হয় বা স্ট্রেসফুল কন্ডিশনে যা হয়, যদি কোনো কারণে হাইপোক্সিয়া হয়, তখন এই সিকলিং বেড়ে যায়। সিকলিং যখন বেড়ে যাবে, তখন কেউ স্মল ভেসেলকে সে ব্লক করে ফেলে। তাহলে স্মল ভেসেলকে যখন ব্লক করে ফেলে, তখন কি ওই যে স্মল ভেসেল ওই যে অর্গানকে সাপ্লাই দিচ্ছে, সেই অর্গানে এই নেক্রোসিস হবে বা ইনফেকশন হবে। তাহলে ব্রেনের ক্ষেত্রে তাইলে সেটা স্ট্রোক হইতে পারে। তাহলে এই যে ইয়াং 13, 14 বছর, 15, 16 বছর বয়সে একটা পেশেন্ট যদি স্ট্রোক নিয়ে এসে, এনিমিয়া নিয়ে এসে, তাহলে যে সিকেল সেল ডিজিজ একটা হতে পারে, এটা আপনার মাথায় থাকতে হবে। এইটাকে বোঝানোর জন্য, এটা জাস্ট এই পয়েন্টে বোঝানোর জন্য যে আপনি যদি একটা ফাইন্ডিংস পেয়ে যায়, কেন সেই ফাইন্ডিংস সেটাকে কোরিলেট করার চেষ্টা করতে হয়। ক্লিয়ার কিনা? জি স্যার, থ্যাঙ্কস। আর কোনো প্রশ্ন আছে কিনা? আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা? স্যার এমআরআই করার কেস, স্যার কি স্যার? হ্যাঁ, অল্টার মনিটরিং স্যার। অল্টার মনিটরিং হচ্ছে আপনার হার্টে অ্যারিথমিয়া, অনেক সব পারসিস্টেন্ট হইতে পারে, টেম্পোরারি হইতে পারে, বুঝছেন? অ্যারিথমিয়াটা পারসিস্টেন্ট হইতে এপিসোডিক হইতে পারে, পারসিস্টেন্ট হইতে পারে। তাহলে পারসিস্টেন্ট হইলে আমরা ইসিজিতে পেয়ে যাই। যদি এপিসোডিক হয়, ধরেন 24 ঘন্টা মনে কোনো এক সময় আসছে, অন্য টাইমে থাকে না, তাইলে এইটাকে বোঝার জন্য লাগে হল্টার মনিটরিং। এটা 24 আওয়ার্স মনিটর করে, আপনার বডির সাথে লাগাই দেয়, এটাই থাকে 24 ঘন্টা সে মনিটর করে যে কোনো একটা অ্যারিথমিক এপিসোড আছে কিনা। কারণ এপিসোডিক অ্যারিথমিয়া হোক আপনার স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর। তাইলে আপনার ইসিজি নর্মাল আইছে, এর মানে এই না যে তার কার্ডিয়াক সোর্স বাদ হয়ে যায়। যদি আপনার হাইলি সাসপিসিয়াস থাকে, তাহলে হল্টার মনিটর লাগে। তাহলে এপিসোডিক অ্যারিথমিয়াকে আইডেন্টিফাই করার জন্য হল্টার মনিটর, বোঝা গেছে কিনা? জি স্যার। আচ্ছা স্যার এমআরআই কি কোনো স্পেসিফিক ইন্ডিকেশন আছে যে এরকম হলে এমআরআই করতে হবে? আচ্ছা, এখনকার দুনিয়ায় আছে। এখনকার দুনিয়ায় কি স্ট্রোকের, যেমন আপনাদের, আমি আসলে ওই স্পেসিফিক ম্যানেজমেন্টে যাচ্ছি না, একটা ম্যানেজমেন্ট আছে কি এখন রিভাস্কুলারাইজেশন একটা প্রসেস আছে, বা অ্যান্টিকোয়াগুল্যান্ট স্ট্রোকের যদি ইসকেমিক স্ট্রোক হয়, ধরেন এই যে এম্বোলিজম, যেমন কার্ডিয়াকের ক্ষেত্রে কি আছে, তাই না, স্টেন্ট দেয়, তারপরে থ্রম্বোলাইসিস করে, এইরকম করে না এমআইয়ের ক্ষেত্রে, জানেন কিনা? এমআইয়ের ক্ষেত্রে তো করে, স্ট্রোকের ক্ষেত্রে এরকম করা যায়। ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে যে থ্রম্বোলাইসিস করা যায়, রিভাস্কুলারাইজেশনের করে, স্টেন্ডিং করা যায়। তাহলে এই ক্ষেত্রে হয় কি যে আমার ব্রেন ড্যামেজ না হয়ে নেক্রোসিস যত কম হবে, সেই অবস্থায় করলে তার রিকভারি ভালো। তাইলে ইনফেকশন, ব্লাড ভেসেল ব্লক হয়ে গেছে, কিছু ভেসেল হয়তো নেক্রোসিস হয়েছে, সব হয়নি, এইরকম আর্লি স্টেজে যদি আমি আইডেন্টিফাই করতে চাই যে জায়গায় ফ্যাসিলিটিস আছে, যে আমার ইন্ট্রাভাস্কুলার থ্রম্বোলাইসিস করা যায় বা স্ট্যান্ডিং করা যায়, এইরকম ফ্যাসিলিটিস যে জায়গা আছে,
তাইলে আমরা আর্লিয়েস্ট স্টেজে যদি আমি ড্যামেজ ম্যাক্সিমাম ড্যামেজ হওয়ার আগে ভাগে যদি আমি আইডেন্টিফাই করতে পারি, উইদিন 1-2 ঘন্টার মধ্যে যদি আমি আইডেন্টিফাই করতে পারি, তাইলে হয় কি আমি এই রিভাস্কুলারাইজেশন প্রসিডিউর গুলো যাতে আর্লি করলে আমার পেশেন্টের নিউরোনাল ড্যামেজ কম হবে, দ্যাট ইজ ফাংশনাল ডিসএবিলিটি কম হবে। তাহলে এইরকম আর্লিয়েস্ট স্টেজে যদি আমি স্ট্রোককে ডায়াগনোসিস করতে চাই, সেইটা হচ্ছে বেস্ট হচ্ছে এমআরআই। এটাকে এমআরআই কোনটা, এমআরআই অনেকগুলো ইমেজ আছে, বা তোমাদের এই এসে সেই দরকার নেই, সেটাকে বলা আছে ডিফিউশন ওয়েটেড ইমেজ বলে। ডিফিউশন ওয়েটেড ইমেজ হচ্ছে কি, আমার এই ইমেজটা ওই ব্লাড ভেসেলের সার্কুলেশন কি অবস্থা আছে, যে টার্গেটেড এরিয়াতে সার্কুলেশনটা কেমন দিচ্ছে, এটা দেখা হয়। তাহলে যদি দেখা যায় যে হ্যাঁ সার্কুলেশন ব্লক হয়ে গেছে, তার মানে কি নেক্রোসিস হয়নি কিন্তু সার্কুলেশন বন্ধ হয়ে গেছে, এই স্টেজে যদি আমি আইডেন্টিফাই করতে পারি, তাহলে এই অবস্থায় যদি আমি ইন্ট্রাভাস্কুলার রিসার্কুলার মানে আমি ভাস্কুলার প্রসিডিউর করতে পারি, সেটা থ্রম্বোলাইসিস বা স্ট্যান্ড করতে পারি, তাহলে কি হবে, আমার নিউরোনাল ড্যামেজ কম হবে, নিউরোনাল মানে রিকভারি ভালো হবে, ফাংশনাল ডিসএবিলিটি কম হবে। তাহলে এইরকম আর্লি স্টেজে ডায়াগনোসিসের জন্য এমআরআই ভালো, যে জায়গায় আমার এই প্রসিডিউর আছে। এখন যদি হ্যাঁ ভাবে কোন জায়গায় আমার পেশেন্ট যদি রেস্টলেস হয়, তাহলে এমআরআই করতে গেলে অনেক সময় লাগে, সেটা করা সম্ভব না। তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করে কখনো যে আর্লিয়েস্ট স্টেজে আমি স্ট্রোককে আইডেন্টিফাই করতে চাই, তাহলে কি করবো, এমআরআই করবো। আবার দেখা গেল একটা স্ট্রোক 7 দিন পরে আপনার কাছে নিয়ে আসছে, তাহলে ওই স্টেজে কি করবো, ওই স্টেজে সিটি স্ক্যানও ভালো দিয়ে দেবে না, তখন কি দেবে, তখন আবার এমআরআই ভালো দেবে। তাহলে আমরা কেন সিটি স্ক্যান একেবারে ইমেজিং, কারণ সিটি স্ক্যান করতে সময় কম লাগে এবং এট দ্য সেম টাইম আমরা হিমোরেজিক স্ট্রোককে এক্সক্লুড করতে পারি। আমরা ইসকেমিক স্ট্রোককে কনফার্ম করার জন্য কখনো সিটি স্ক্যান করি না, আমরা সিটি স্ক্যান করি হচ্ছে টু এক্সক্লুড দ্য হিমোরেজ। আদার যখন কনফিউশনাল স্টেট থাকে যে স্ট্রোক বা আদার মিমিক্রাই, তখন এই সিটি স্ক্যানটা ভ্যালু দেয়। বোঝা গেছে কিনা? সিটি আমরা স্ট্রোকের সাসপেক্টেড স্ট্রোকের পেশেন্টের সিটি কেন করি, টু এক্সক্লুড দ্য হিমোরেজ। আর কনফিউশন কেসে কি, স্ট্রোক মিমিক্রাইকে বাদ দেওয়া। ক্লিয়ার কি না? স্যার আমাদের এখানে কি স্ট্যান্ডিং ফ্যাসিলিটি আছে? না, আমাদের এই জায়গায় নাই, আমাদের এই জায়গায় নাই। স্ট্যান্ড বা ইন্টারভাস্কুলার থ্রম্বোলাইসিস আমাদের এই জায়গায় নাই। এটা ডেডিকেটেড ঢাকায় কিছু কিছু মেডিকেল কলেজে আছে, তাদের টিম আছে, ইন্টারভেনশন নিউরোলজি টিম আছে, তারা করে। প্রশ্ন না থাকে আমরা পেরিফেরাল, ঠিক আছে কিনা? পেরিফেরাল নার্ভাস সিস্টেমে স্যার বলো। স্যার সিটি স্ক্যান আর এমআরআই এর মধ্যে মানে কোনটাতে ভালো ভিজুয়ালাইজেশন হয় ব্রেইনের, মানে ডিফারেন্সটা কি, মানে কোনটা কোনটা মানে স্যার যদি আপনি দুটো ইমেজকে পাশাপাশি রাখেন, একটা অপারেটর হচ্ছে সুপিরিয়রিটি আছে, তবে সবচেয়ে টিস্যু ইমেজিং ভালো বোঝার জন্য এমআরআই এর বেস্ট, এমআরআই বেস্ট। তাইলে ওই যে বললাম কেন আমরা সিটি স্ক্যান করি, কারণ এমআরআই করতে গেলে আপনাকে রাখতে অনেক সময় লাগে, ধরেন প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতন সময় লাগে। তাহলে এই এতটা আনস্টেবল পেশেন্ট বা রেস্টলেস পেশেন্টকে এই টাইম রাখা যায় না, এই কারণে আমরা আর্লি সিটি অনেক সময় করতে পারি না। তাইলে আমরা স্ট্রোকের ক্ষেত্রে অ্যাক্ট ফার্স্ট করে আনস্টেবল পেশেন্ট বা রেস্টলেস পেশেন্ট সিটি স্ক্যানের 5 সেকেন্ড বা 1-2 মিনিটের মধ্যে করে ফেলতে পারে। তাইলে এই ক্ষেত্রে সিটি স্ক্যান কেন করায়, টু এক্সক্লুড দ্য হিমোরেজ। একটু মনে রাখতে হবে, টু এক্সক্লুড দ্য হিমোরেজ, কারণ স্ট্রোক আছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আর ইন কেস অফ যদি কোনো এরিয়া থাকে, যে ওয়েদার ইট ইজ স্ট্রোক মিমিক্রাই, সেই ক্ষেত্রে মিমিক্রাইকে ডিফারেনশিয়েট করা। ক্লিয়ার কিনা? তাহলে আমরা এরপরে তাহলে স্ট্রোক সম্পর্কিত আমার এই জায়গায় আলোচনা এই জায়গায় শেষ আর কি। আমরা এখন যেহেতু পেরিফেরাল, যেহেতু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সম্পর্কিত আমরা যেহেতু আপনাদের আন্ডার গ্রাজুয়েট, হ্যাঁ বলো। স্যার সিটি স্ক্যান স্যার এট লিস্ট আমাদের কতক্ষণ পরে করলে সিটি স্ক্যানের ফাইন্ডিং গুলো পাওয়া যাবে? দেখা গেল বলা হয়েছে 6 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টার এর পরের দিকে পাওয়া যায়।
অনেকে আরো পরে আসে, যত আর্লি করবে তত নেগেটিভ মানে নেগেটিভ থাকে। কিন্তু হিমোরেজে আপনি সাথে হিমোরেজ ব্লাডের যে ভেসেলের বাইরে যে এটা কি হাইপার ডেন্স শ্যাডো হয়, হাইপার ডেন্স শ্যাডো হয়, এটা আমরা একেবারে উইদিন ফিউ সেকেন্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন। তাহলে সিটি স্ক্যান করার উদ্দেশ্য হচ্ছে হিমোরেজকে এক্সক্লুড করা। কারণ যেমন ইসকেমিক স্ট্রোকের ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের ওই যে বললাম একটা অপশন আছে যে আমরা ইন্টারভাসকুলার থ্রম্বোলাইসিস করতে পারি অথবা রিভাসকুলারাইজেশন করতে পারি, এগুলো করতে পারি। এই কারণে আমাদের প্রথম ডিফারেন্সিয়েট করতে হয় whether it is ischemic stroke or hemorrhagic stroke। তাহলে আমরা স্ট্রোক এই জায়গায় থাকি। এরপরে যদি প্রশ্ন থাকে মাঝে মাঝে করবেন, যেহেতু নিউরোলজি আরো কয়েকটা ক্লাস নেব আমি। এবার আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম সম্পর্কে আলোচনা করি। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের আপনাদের ইম্পর্টেন্ট কোনটা থাকে? পেরিফেরাল নার্ভাস সিস্টেম থাকে বেসিক্যালি দেখবেন রিটেনের প্রশ্ন, ভাইভা প্রশ্ন, এগুলোতে গিলেন বারি সিনড্রোম সম্পর্কে আপনাদের প্রশ্ন থাকে। তাহলে আমরা আগে জেনে যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা অ্যানাটমি কেমন। যদি আমি ওই নার্ভাস সিস্টেমের আলোচনার মাঝে একবার বলে ফেলছি, আপনাদের রিক্যাপিচুলেট করতে পারেন কিনা যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম তাহলে কনসিস্ট কি? সোমাটিক নার্ভ আছে, অটোনমিক নার্ভ আছে, তাই না? পেরিফেরাল নার্ভাস সিস্টেমে সোমাটিক নার্ভ আছে, সোমাটিক নার্ভ গুলো কোন জায়গায় আছে? আপনার স্পাইনাল নার্ভ আছে, স্পাইনাল নার্ভ, স্পাইনাল নার্ভ। অটোনমিক নার্ভের মধ্যে কি আছে? সিম্প্যাথেটিক নার্ভ আছে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ আছে, তাই না? আর আছে এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে আরেকটা কি আছে? আপনার আছে এন্টেরিক নার্ভাস সিস্টেম আছে, এন্টেরিক নার্ভাস সিস্টেম। তাহলে আমাদের ক্ষেত্রে বেশি লাগবে হ্যাঁ স্পাইনাল নার্ভ। তাহলে স্পাইনাল নার্ভের ফর্মুলেশনটা আপনাদের খেয়াল আছে কিনা, যে কিভাবে ফর্ম হয়, হাউ টু ফর্ম? যেহেতু দেখবেন অ্যানাটমিতে যদি রিক্যাপিচুলেট করেন, অ্যানাটমিতে আপনাদের এটা ছবি আঁকা লাগছে স্পাইনাল নার্ভের ফর্মেশন। তাহলে স্পাইনাল নার্ভের কি আমাদের দুটো রুট থাকে, তাই না? অ্যান্টেরিয়র রুট থাকে, পোস্টেরিয়র রুট থাকে। তাহলে অ্যান্টেরিয়র রুট, পোস্টেরিয়র রুট, তাহলে অ্যান্টেরিয়র রুট, এই যে অ্যান্টেরিয়র রুট থেকে আসবে অ্যান্টেরিয়র রুট, পোস্টেরিয়র রুট, এই দুটো মিলবে কোন জায়গা? আমরা করছি না মিলবে কোন জায়গায়? উইদিন দ্য আসছে ইন্টারভার্টিব্রাল ফোরামেনা, ইন্টারভার্টিব্রাল ফোরামেনা যখন বের হবে এই জায়গায় ইউনাইট হয়। তাহলে এই জায়গায় তাহলে অ্যান্টেরিয়র রুটটা কি? মোটর রুট। পোস্টেরিয়র রুটটা কি? সেন্সরি রুট। তাহলে এই দুটো যখন মিললো তাহলে বোথ মোটর এবং সেন্সরি মিলে গেল। তাহলে এই রুট গুলোকে আবার যদি আমরা এই যে যখন ক্লিনিক্যাল অ্যানাটমিতে যাবো, এগুলোকে বলে রেডিকেল। তো অনেকগুলো রুটলেট থাকে, দেখবেন অনেকগুলো, একটা ফ্রন্ট থেকে অনেকগুলো রুটলেট বানায়। তাহলে এইগুলো থেকে রেডিকেল। এই রেডিকেল গুলো কোন জায়গায় ইউনাইট হচ্ছে? ইন্টারভার্টিব্রাল ফোরামেনা, এই জায়গায় ইউনাইট হয়ে স্পাইনাল নার্ভ ফর্ম হয়। এটা থাকে কি থাকে? এইটাকে থাকে, এইটাকে বলে কি? ট্র্যাং বলে। রুট যখন মিলে যায় এটা ট্র্যাং। এইটা তখন আসছে আপনার র্যামাসে ভাগ হয়, অ্যান্টেরিয়র র্যামাস, পোস্টেরিয়র র্যামাস, দুটো ভাগ হয়। অ্যান্টেরিয়র র্যামাস, পোস্টেরিয়র র্যামাস। পোস্টেরিয়র র্যামাসকে মনে রাখতে হবে আমাদের ডর্সাল সারফেস অফ দ্য বডিকে কি করে? সাপ্লাই করে পোস্টেরিয়র র্যামাস। আর অ্যান্টেরিয়র র্যামাসটা এই যে আমাদের লিম্বকে যেভাবে সাপ্লাই দেয়, প্লেক্সাস ফর্ম করে, প্লেক্সাস ফর্ম করে। অ্যান্টেরিয়র র্যামাসটাকে প্লেক্সাস ফর্ম করে, প্লেক্সাস। তাহলে বিভিন্ন প্লেক্সাস আছে, সার্ভাইকাল প্লেক্সাস আছে, লাম্বার লাম্বোসেক্টাল প্লেক্সাস আছে। এগুলো কি কি? এই জায়গাতে কি করে আমাদের স্পাইনাল ওই যে না বিভিন্ন প্লেসে অ্যান্টেরিয়র ডিভিশন আছে, পোস্টেরিয়র ডিভিশন আছে, অ্যান্টেরিয়র ডিভিশনের তাদের ব্রাঞ্চ আছে, পোস্টেরিয়র ডিভিশনের ব্রাঞ্চ আছে, এইভাবে সাপ্লাই দেয়। তাইলে স্পাইনাল নার্ভটা কি ধরনের নার্ভ? মিক্সড নার্ভ। স্পাইনাল নার্ভটা কি ধরনের নার্ভ? তাইলে মিক্সড নার্ভ। তার মধ্যে কি থাকে? মোটরও থাকে, সেন্সরিও থাকে, অটোনমিকও থাকে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা এই পয়েন্টটা? ইয়েস স্যার। স্পাইনাল নার্ভ কি ধরনের নার্ভ? মিক্সড নার্ভ। তার মধ্যে মোটর সেন্সরি, ওই যে দুই অ্যান্টেরিয়র রুট এবং পোস্টেরিয়র রুট মিলে গেল, তার মানে কি? অ্যামালগেশন হয়ে গেল, মোটর সেন্সরি মিলে গেল, আবার অটোনমিক নার্ভ এর সাথে চলে আসে। তাহলে একটা মিক্সড নার্ভ, যার সাথে আমার মোটরও থাকে, সেন্সরিও থাকে, অটোনমিকও থাকে। আচ্ছা, তাহলে এর সাথে আবার এই নার্ভে দেখবেন
স্পাইনাল নার্ভ পেরিফেরাল নার্ভ কি মাইলিনেটেড থাকে, কিছু আছে মাইলিনেটেড, কিছু আছে নন মাইলিনেটেড। তাহলে মাইলিন শীট কোনটা যখনই সে রুট থেকে বেরোয় স্পাইনাল কর্ডের বাইরে চলে আসে তখনই সে মাইলিনেট, যেগুলো মাইলিনেটেড নার্ভ, লার্জ নার্ভ যে নার্ভগুলো বড় নার্ভ সবগুলো মাইলিনেটেড নার্ভ। ধরে নিতে হবে বড় যেগুলো নার্ভ আছে লং ট্র্যাক নার্ভ আছে সেগুলো মাইলিনেটেড থাকে। মাইলিনেটেড থাকলে সুবিধা কি, একটু মনে রাখার জন্য সুবিধা এটা, মাইলিনেটেড থাকে যে নার্ভ যত বেশি বড় তার মানে ক্যারিং ক্যাপাসিটি র্যাপিড হয়ে যায়, ভেলোসিটি র্যাপিড হয়ে যায়। যদি কোনো নার্ভের ভেলোসিটি র্যাপিড করতে হয়, ভেলোসিটিকে র্যাপিড করতে গেলে সেই নার্ভকে মাইলিনেশন হতে হয়। মাইলিনেশন হইলে কি হয়, আমার যে ইম্পালসটা আছে, ইম্পালসটা নিউরোলজি যদি আপনি রিক্যাপাবুলেট করতে থাকেন দেখবেন মাইলিনেটেড নার্ভের কি হয় যে নোটস অফ ডেনভিয়ার থাকে, নোটস অফ ডেনভিয়ার, তাহলে এক নোটস অফ ডেনভিয়ার থেকে লাভ দিয়ে আধা নোটস অফ ডেনভিয়ারের ইম্পালস চলে যায়। আর যদি মাইলিনেশন না থাকে এটা কন্টিনিউয়াস কন্ডাকশন হতে থাকে, তাহলে এই যে লাফে জাম্পিং করে যে হয় এটা র্যাপিড হয়। তাইলে মনে রাখার জন্য সুবিধা যে লং নার্ভ যেগুলো আছে, লার্জ নার্ভ যেগুলো আছে সেইগুলো মাইলিনেটেড নার্ভ, স্মল নার্ভ ফাইবার আছে আনমাইলিনেটেড। তাইলে মাইলিনেশন কি দ্বারা হয়, সোয়ান সেল দ্বারা হয়। পেরিফেরাল নার্ভের মাইলিনেশন হয় কি দ্বারা, সোয়ান সেল দ্বারা। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশন হয় কি দ্বারা, অলিগোডেন্ড্রয়েড দ্বারা। তাহলে সোয়ান সেলের কি হয়, এটা আছে রিজেনারেট করতে পারে, ড্যামেজ হলে পরে আবার রিজেনারেট করতে পারে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মাইলিনেশন কি হয়, রিজেনারেট ইউজুয়ালি করে না, তাই না? এটা তাইলে আমরা কি বললাম যে স্পাইনাল নার্ভ একটা অ্যান্টেরিয়র রুট থাকে, পোস্টেরিয়র রুট থাকে, দেন স্পাইনাল নার্ভ ফর্মে হয়, ট্যাঙ্ক ফর্ম হয়, এটা রেমাস ফর্মে, পোস্টেরিয়র রেমাস, অ্যান্টেরিয়র রেমাস, পোস্টেরিয়র রেমাস ডর্সাল সারফেস অফ দ্য বডিকে সাপ্লাই দেয়, অ্যান্টেরিয়র রেমাস প্লেক্সাস ফর্ম করে দেন লিম্বকে সাপ্লাই দেয়। আর এটা একটা মিক্সড নার্ভ। আর এতে কিছু মাইলিনেশন থাকে, মাইলিনেটেড এই থাকে কি দ্বারা থাকে, সোয়ান সেল দ্বারা থাকে। তাহলে মাইলিনেশন যখন থাকে এই মাইলিনেশনটা সোয়ান সেলে, এই মাইলিনেশনটা কি, লিপিড পার্টিকেল, লিপিড, গ্লাইকোলিপিড, স্প্রিঙ্গোলিপিড বা গ্লাইকোলিপিড, এই লিপিড লং চেইন ফ্যাটি অ্যাসিড। মাইলিনেশন বেসিক্যালি হচ্ছে কি লং চেইন ফ্যাটি অ্যাসিড, লং ইনসুলেটর, মানে এই জায়গাতে নার্ভে কোনো কিছু যাইতে পারে না এইটা। তাহলে এইটা থাকে আছে নোট। তাহলে যখন এই সেগমেন্টাল মাইলিনেশন থাকে, একটা পয়েন্ট মাইলিনেশন, একটা গ্যাপ থাকে, আবার মাইলিনেশন, এইভাবে মাইলিনেশন থাকে। যেহেতু এই যে দুটো মাইলিনেশনের মাঝে যে গ্যাপ, এইটাকে বলা যাচ্ছে নোটস অফ ডেনভিয়ার। আবার এই নোটস অফ ডেনভিয়ারের পাশে আছে জাক্সটানোডাল এরিয়া থাকে, এটা প্যারানোডিয়াল এরিয়া থাকে, ইন্টার নোট থাকে, এইরকম এরিয়া থাকে। এত ডিটেলস আপনাদের দরকার নেই, নোটস অফ ডেনভিয়ার থাকে, মাইলিনেশন থাকে। আবার দেখেন নিউরন যদি খেয়াল করেন, নিউরনের মেন বেসিক পার্ট কোন জায়গা, সেল বডি। সেল বডি আছে তার ফাংশনাল এরিয়া, আর একজন এবং ডেন্ড্রয়েড কি তার প্রসেস। তাহলে ডেন্ড্রয়েড কোন জায়গায়, সেল বডি থেকে থিন প্রসেস থাকে, আর একজনটা কি থাকে, সেল বডি থেকে একজন হেলক দিয়ে এটা বের হয়ে যায়, এটা লংগেস্ট প্রসেস থাকে, তাই না, একটা সেল বডি। তাইলে এর মেটাবলিক অ্যাক্টিভিটি, এই যে ধরুন একজনের মেটাবলিক অ্যাক্টিভিটি কন্ট্রোল করে কে, সেল বডি। তাহলে লংগেস্ট যখন সেল বডি একজন হয়, তাহলে এই সেল বডি থেকে ওই একজনকে সাপ্লাই দেওয়ার জন্য যদি কোনো মেটাবলিক সেইগুলো আগে এফেক্টেড হয়, কারণ তার সেল বডি থেকে ওই ডিস্টাল পার্ট অফ একজনের তার নিউট্রিশন যাওয়ার জন্য ঝামেলা করে। তাহলে যে কোনো মেটাবলিক ডিজিজে যদি নিউরনকে এফেক্ট করে, তাইলে লংগেস্ট নার্ভ যেগুলো সেইগুলোকে ফার্স্টে এফেক্ট করে। যখন আপনার পড়বেন যেমন যে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি বা সেগুলো কোন নার্ভ মেটাবলিক ডিজিজে নিউরোপ্যাথি করলে কোন নার্ভ গুলোকে ধরে, এইরকম প্রশ্ন অনেক সময় থাকে। তাইলে আমরা স্পাইনাল নার্ভের গঠন সম্পর্কে জানলাম, তাই না, একটা অ্যাজ এ হোল। একটা নিউরনের কি থাকে, একটা সেল বডি থাকে, সেল প্রসেস থাকে, সেল প্রসেসের কি ডেন্ড্রয়েড থাকে, ডেন্ড্রয়েড কি সেল বডির স্মুথ প্রসেস, সেল টু সেল পাশের সেলের সাথে কমিউনিকেশন করে। আবার একজন কিন্তু একজন হিলক থেকে, এটা হচ্ছে লংগেস্ট প্রসেস। একজনের,
তাহলে এই একজন একটা নার্ভের থেকে আরেকটা কানেকশন কার্ভে ডেন্ড্রাইট টু ডেন্ড্রাইট করে ডেন্ড্রাইট টু একবার থেকে ইনফরমেশন ট্রান্সমিট করে। আবার মাইলিনেটেড ফাইবার থাকে, নন মাইলিনেটেড ফাইবার থাকে, স্মল ফাইবার থাকে, লার্জ ফাইবার থাকে। তাহলে অটোনমি মানে আমরা পেরিফেরাল নার্ভকে এভাবে ক্লাসিফাই করতে পারি। এখন এই পেরিফেরাল নার্ভের মধ্যে আপনাদের পয়েন্ট অফ ইম্পর্টেন্ট পয়েন্টের যে মানে একাডেমিক পারপাসে আপনাদের জন্য ইম্পর্টেন্ট টপিকস আছে কোনটা, ইউজুয়ালি দেখবেন আছে গুইলেন-বারি সিনড্রোম সম্পর্কে আপনাদের এইটা বেশি পরীক্ষা রিলেটেড, এইটেন বলেন ভাইভা বলেন, কেসের ক্ষেত্রে অনেক সময় কেস ইউজুয়ালি দেন না, রিটেন ভাইভার ক্ষেত্রে আপনাদের এটা একটু ইম্পর্টেন্ট হবে। তাহলে সেই ক্ষেত্রে যেমন কেমন আসে পেশেন্ট গুলো আসে, একটাই লোক আসছে দেখা যাচ্ছে এক সপ্তাহ ধরে তার 4 হাত পাই দুর্বল, ইনিশিয়ালি লোয়ার লিম্ব ছিল, দেন সাবসিকুয়েন্টলি আপার লিম্ব ইনভলভ করছে, তার প্রক্সিমাল উইকনেস বেশি, ডিস্টালি উইকনেস নাই, তার সব জার্ক নাই হয়ে গেছে, তার সেন্সরি ইনটেক্ট আছে বা মাইল্ডলি সেন্সরি ইম্পেয়ারমেন্ট আছে, কি হতে পারে এরকম জিজ্ঞেস করে। তাহলে এই রকম ডিজিজ, এই যে সাডেন সাবঅ্যাকিউট অনসেট বা অ্যাকিউট অনসেট অফ উইকনেস, লোয়ার মোটর টাইপ অফ উইকনেস, লোয়ার মোটর পেরিফেরাল নার্ভের ড্যামেজ হইলে কি হবে, লোয়ার মোটর টাইপ অফ উইকনেস আছে, ডিফিউজ অ্যারিপ্লেক্সিয়া আছে, রিলেটিভ সেন্সরি ইম্পেয়ারমেন্ট ইনটেক্ট আছে, রিলেটিভলি সেন্সরি ইনটেক্ট আছে, এই রকম যদি হয় সেটা হচ্ছে গুইলেন-বারি সিনড্রোমের একটা প্রেজেন্টেশন। তাইলে গুইলেন-বারি সিনড্রোমটা আসলে কি? গুইলেন-বারি সিনড্রোম এটা কিন্তু তিনজন সায়েন্টিস্ট এটা আবিষ্কার করছে, তারা আইডেন্টিফাই করছে, আবিষ্কার মানে আইডেন্টিফাই করছে, এটা আইডেন্টিফাই করছে, যদি দুইজনের নামে এটা নামকরণ হয়েছে, গিলেন এবং বারি, দুইজনের জর্জ গিলেন, মার্কস বারি। তাহলে দুইজনের নাম মিলাই একজন বাদ গেছে, স্টুফি আরেকজন আছে তার নাম বাদ গেছে, এদের নামকরণ অনুসারে এই ডিজিজটাকে গিলেন-বারি সিনড্রোম বলে। এটা আমরা যদি প্যাথোফিজিওলজিক্যাল নামকরণ করি, এটা হচ্ছে পোস্ট ইনফেকশনস নিউরোপ্যাথি একটা বলে, অথবা পলিরেডিকুলো নিউরোপ্যাথি। পলি মানে তো বোঝেনি, অনেক, রেডিকুল মানে আছে রুট, পলিনিউরোপ্যাথি। এই জায়গায় যদি এক সেন্টেন্সে আমরা বলি পলিরেডিকুলো নিউরোপ্যাথি, তাহলে সেন্টেন্সটা হবে আছে পলিনিউরোপ্যাথি। তাহলে অনেক রেডিকুলকে ধরবে, অনেক পেরিফেরাল নার্ভকে ধরবে, তাহলে পলিরেডিকুলো নিউরোপ্যাথি এই ডিজিজ, অথবা পোস্ট ইনফেকশাস পলিনিউরোপ্যাথি। তাহলে গিলেন-বারি সিনড্রোমের অন্য নামগুলো আছে এরকম। তাহলে সবচেয়ে ভালো নাম যেটা আমাদের প্যাথোফিজিওলজি বোঝার জন্য ভালো নাম কি, পলিরেডিকুলো নিউরোপ্যাথি অথবা অ্যাকুট ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি। তাহলে অনেকগুলো নাম আছে। তাহলে গিলেন-বারি সিনড্রোম আছে, পলিরেডিকুলো নিউরোপ্যাথি আছে, অ্যাকুট ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি আছে। নামকরণটা বুঝছেন কিনা, নামের এইটা যেভাবে আমরা এটাকে নাম করতে পারি। তাহলে একটা আছে যেমন অ্যাকুট ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি, তাহলে এই জায়গায় নামকরণের মধ্যে বললে যে আছে এই নিউরোপ্যাথিটা কি হবে, ডিমাইলিনেশনের সাথে রিলেটেড। তাহলে ডিমাইলিনের সাথে যদি রিলেটেড হয় তাহলে কোন নার্ভকে ধরবে, মাইলিনেটেড নার্ভকে ধরবে, আবার পলিরেডিকুলো নিউরোপ্যাথি যদি আমি নামকরণের সার্থকতা যাই, তাহলে সেটাতে কিভাবে রেডিকুলকেও ধরবে, নিউরনকেও ধরবে, নার্ভকেও ধরবে, মানে স্পাইনাল নার্ভকেও ধরবে। রেডিকুল তাহলে কি, একেবারে ইনিশিয়াল পার্ট, আবার যখন নার্ভে চলে যাবে তার মানে পেরিফেরাল পার্ট, তার মানে প্রক্সিমালকেও ধরবে, ডিস্টালকেও ধরবে, পলিরেডিকুলো নিউরোপ্যাথি। এখন তাহলে এই পেশেন্টটা কেমন, এইটাকে যদি এক কথায় আমরা ডিফাইন করতে চাই তাহলে কি হবে, রিফ্লেক্সিক লোয়ার মোটর টাইপ অফ উইকনেস, ইউজুয়ালি ফ্রিকুয়েন্টলি এটা আছে ফালমিনেন্ট ডিজিজ, সিভিয়ার ডিজিজ থাকে। এটা কি অটো ইমিউন ইন নেচার, রিফ্লেক্সিক উইকনেস, মোটর উইকনেস, রিফ্লেক্সিক মোটর উইকনেস ফ্রিকুয়েন্টলি সিভিয়ার থেকে অটো ইমিউন ইন নেচার থাকে।
তাইলে দেখেন এই জায়গায় তাইলে এয়ার রিফ্লেক্সিভ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মোটর উইকনেস একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এর সাথে কি আপনার অটোইমিউন নেচার। তাহলে এই অটোইমিউন নেচার যখন বলা হয় যে কোনো ডিজিজের, তাইলে অটোইমিউনিটির মধ্যে যদি আপনার প্যাথোলজি খেয়াল থাকে, অটোইমিউনিটির মধ্যে বেসিক একটা অটোইমিউনি একটা আছে আনআইডেন্টিফাইড থাকে, একটা কি থাকে মলিকুলার মিমিক্রাই থাকে। মলিকুলার মিমিক্রাইটা এই ক্যাপাসিটি যদি করেন, হ্যালো মলিকুলার মিমিক্রাই যদি খেয়াল থাকে আপনাদের, মলিকুলার মিমিক্রাই কি অন্য একটা অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি ফর্মেশন হয়েছে, সেটা আমার ওন সেলের কোনো একটার সাথে একে সিমিলারিটি এইরকম এর এগেইনস্টে রিঅ্যাকশন করে। তাইলে মলিকুলার মিমিক্রাই হইলে তাইলে অন্য একটা ইসের তাইলে অ্যান্টিসিডেন্ট রিসিপিডেন্ট থাকে। তাইলে এইরকম ডিবিএস ডিজিজের ক্ষেত্রে গ্লেনবারি বা পলিজেটিকুলার নিউরোপ্যাথির ক্ষেত্রে একটা অ্যান্টিসিডেন্ট হিস্ট্রি থাকে, সেটা ইনফেকশন হতে পারে, ভ্যাকসিনেশন হতে পারে, অনেক সময় ড্রাগ হতে পারে। তাহলে ইউজুয়ালি আসছে আপনার একটা ইনফেকশনের হিস্ট্রি থাকে যে অ্যাটলিস্ট 1 থেকে 4 সপ্তাহ আগে তার হিস্ট্রি থাকে, অথবা রেসপিরেটরি ইনফেকশন থাকে। ওই যে আমরা একটা টার্মিনোলজি বলছি না, পোস্ট ইনফেকশন নিউরোপ্যাথি, এই রকম এই পেশেন্ট প্রেজেন্ট। এই ড্যামেজটা কি হয়, মাইলিনেশন ডিমাইলিনেশন কিভাবে হয়, যে অ্যান্টিবডি ফর্ম হয়, অ্যান্টিবডি কি করে আমার এই মাইলিন শিটের লিপিডের এগেইনস্টে তখন সে রিঅ্যাক্ট করে সে কি করে কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করে। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেট করলে আলটিমেটলি কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের যদি ইমিউনোলজি এলিমেন্ট যখন অ্যাক্টিভেট হয়, তার আলটিমেট কি করে একটা সেল হলে পোত তৈরি করে। পোত তৈরি করলে ওই জায়গায় ভ্যাকুলেশন আর সেই ফ্লুইড ইন্টার করে, দেন সেল ডিসরাপশন। তাইলে এইভাবে আসছে ডিমাইলিনেশন হয়, এবং এই ডিমাইলিনেশনটা ডিফিউজ ডিমাইলিনেশন হয় না, সেগমেন্টাল ডিমাইলিনেশন হয়। একটা পার্ট ডিমাইলিনেশন হয় আর একটা পার্ট, এবং এই ইউজুয়ালি সিমেট্রিক্যাল ডিমাইলিনেশন হয়, একই দিকে হয়, মানে দুই দিকে একই রকম, যেহেতু সিস্টেমিক ডিজিজ। তাহলে যখন এই ডিমাইলিনেশন হয়ে যায়, ডিমাইলিনেশন হইলে আমরা বলছি কি ডিমাইলিনেশন হইলে কি নার্ভ কন্ডাকশন কমে যায়, নার্ভ কন্ডাকশন স্লো হয়ে যায়, অথবা কোনো ক্ষেত্রে ব্লক হয়ে যায়। তাহলে যদি নার্ভ কন্ডাকশন স্লো হয় অথবা ব্লক হয়, তাহলে আমার তার ইফেক্ট মাসেলে কি হবে, মাসেল প্যারালাইসিস হবে বা উইকনেস হবে। সেই উইকনেসটা কেমন হবে, যে আমরা বলছি তাইলে এটা লং ট্র্যাক নার্ভ যেগুলো সেইগুলোতে বেশি থাকে। তাহলে লংগেস্ট নার্ভ কোন জায়গায় থাকে, লোয়ার লিম্বে থাকে, দেন আপার লিম্বে থাকে। তাহলে এই ডিজিজটা প্রথমে এই এফেক্ট করবে কোন জায়গায়, লোয়ার লিম্বকে করবে। লোয়ার লিম্বে যেতে রেডিকেলও ধরে, নার্ভও ধরে, তাহলে প্রক্সিমাল উইকনেস প্রিডমিনেন্ট থাকে, ডিস্টাল উইকনেস লেস থাকে। দেন সাবসিকুয়েন্টলি এটা আপার লিম্বকে ধরে, দেন আমার হচ্ছে বালবার মাসেল বালবার নার্ভকে ধরে, আর আছে আইকে কন্ট্রোল করে এই নার্ভগুলোকে ধরে। তাইলে এই যে এইটাকে বলে অ্যাসেন্ডিং টাইপ অফ প্যারালাইসিস। তাইলে গ্লেনবারি সিনড্রোমের যে প্যারালাইসিস হয়, এটা কি বলে, অ্যাসেন্ডিং টাইপ অফ প্যারালাইসিস। তাইলে যখন এই অ্যাসেন্ডিং টাইপ অফ প্যারালাইসিস বলেন, তখন অনেক টিচার আপনাকে জিজ্ঞেস করে বলতে পারে হোয়াট ইজ ডিসেন্ডিং টাইপ অফ প্যারালাইসিস। তাহলে ডিসেন্ডিং টাইপ অফ প্যারালাইসিস কোনটাতে, বোটুলিনিজমে হয়। দেখবেন ওই বালবার মাসেলটা প্রথম আই মাসেল ধরে, বালবার দেন ডাউনওয়ার্ড যায়। তাহলে এই যে গ্লেনবারি সিনড্রোমে তাহলে অ্যাসেন্ডিং টাইপ অফ প্যারালাইসিস হয়, এটা সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হয়। লোয়ার লিম্বকে ইনভলভ করে এট ফার্স্ট, লোয়ার লিম্বের প্রক্সিমাল উইকনেস বেশি থাকে, ডিস্টাল উইকনেস থাকে, সেন্সরি ইম্পেয়ারমেন্ট থাকে না, ইউজুয়ালি মাইল্ড থাকে, ইউজুয়ালি থাকে না, থাকলে মাইল্ড ফর্মে থাকে, ডেফিনেট সেন্সরি থাকে না, ডেফিনেট সেন্সরি থাকে না। আর এর সাথে কি থাকে, ডিফিউজ এরিফ্লেক্সিয়া থাকে, এবং অনসেট অফ ডিজিজে কনস্টিটিউশনাল কোনো সিম্পটম থাকে না, কনস্টিটিউশনাল কোনো সিম্পটম থাকে না, দ্যাট ইজ এ ফিভার থাকে না বা অন্য কোনো সিম্পটম। তাইলে আমরা থাকি, কারণ সময় কভার হয়ে গেছে। এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা, পরের দিন আমরা এই জিনিস থেকে আবার কন্টিনিউশন করবো, এই জায়গায় কোনো আছে কিনা।
স্যার ওই যে বললেন স্যার মানে প্রেজেন্টেশন স্যার ওই যে রিফ্লেক্সিভ তারপর হচ্ছে নো কনস্টিটিউশনাল সিম্পটম স্যার আর কি পয়েন্ট বলছিলেন স্যার এখানে একটা আছে সিমেট্রিক্যাল উইকনেস, একটা আছে প্যারালাইসিস থাকবে, তাই না? এটা উইকনেসটা কি হবে? সিমেট্রিক হবে, দুই দিকে একই রকম উইকনেস হবে, টু আর মোর লিম্বকে ইনভলভ করতে হবে। সিমেট্রিক উইকনেস থাকবে, সিমেট্রিক উইকনেস হইতে হলে কি হয়? একদিকে হইলে তো সিমেট্রিক হয় না, তাহলে দুই দিকে ইনভলভমেন্ট থাকতে হয় এবং সিমেট্রিক হইতে হবে, অ্যাসিমেট্রিক হবে না, একই টাইপের উইকনেস থাকবে। স্যার প্রক্সিমাল প্রিডমিনেন্ট থাকবে, ডিস্টাল লেস থাকবে। প্রক্সিমাল এবং ডিস্টাল উইকনেস থাকবে, কিন্তু প্রিডমিনেন্ট উইকনেস থাকবে কোন জায়গায়? প্রক্সিমালই থাকবে। এর সাথে থাকবে অ্যারিফ্লেক্সিয়া, হাইপোরিফ্লেক্সিয়া অথবা অ্যারিফ্লেক্সিয়া। এই ডিজিজটার নামই আছে অ্যারিফ্লেক্সিক উইকনেস, বোঝেন কিনা? যে এই থাকলে তার রিফ্লেক্সিয়া থাকবে, যখন লং নার্ভকে ধরে তখন রিফ্লেক্স লস হবে, কারণ আমরা প্রোপ্রিওসেপশন টেন্ডন থেকে যে গুলো নেই এটা লং নার্ভ লাগে, অথবা এই যে ইনফেক্টরি এইটা লাগে, তাহলে এইটা ড্যামেজ হইলে রিফ্লেক্স লস হবে। তাহলে এয়ার রিফ্লেক্সটা সিমেট্রিক্যাল প্রক্সিমাল প্রিডমিনেন্ট উইকনেস উইদাউট নো কনস্টিটিউশনাল সিম্পটম, উইদাউট এনি ডেফিনেট সেন্সরি ইম্পেয়ারমেন্ট। ক্লিয়ার কিনা? এবার ক্লিয়ার কিনা? তাইলে আমরা আজকে এই পর্যন্ত থাকি, সামনের লেকচারে আমরা আবার এই জিবিএস থেকেই শুরু করব। এর মাঝে আপনারা একটু জিবিএস সম্পর্কে পড়ে নেবেন, পড়লে সুবিধা হবে যে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। আবার আপনি যে জায়গায় বুঝবেন না সেটাও আমাকে জিজ্ঞেস করতে পারবেন। আমি কিন্তু আপনাদের লেকচার হিসেবে নিচ্ছি না, অ্যাজ এ ডেমনস্ট্রেশন ক্লাস হিসেবে আমি নিচ্ছি, যাতে আপনারা কিছু রিটেন করতে পারেন। আমি তো এই যে এইভাবে পরীক্ষা নিয়ে দেখছি তো ফার্স্ট হাফে আসলে পড়ায় আপনারা পড়ানো হয়, কিন্তু সেটা আপনাদের মাঝে কতটুকু ধারণ করেন সেটা হচ্ছে প্রশ্ন। তাইলে অন্তত আপনাদের মাঝে যাতে কিছু থাকে সেই স্টাইলে আমি ডেমনস্ট্রেশন স্টাইলে আসলে পড়াইতে চাচ্ছি, আমি একেবারে লেকচার স্টাইলে ওইভাবে পড়াইতে চাচ্ছি না। তাইলে আপনারা যদি একটু দেখেন যে সাবসিকুয়েন্টলি আমরা জিবিএস এর ইনিশিয়াল বলছি, এর সাবসিকুয়েন্টলি আমরা এটা কন্টিনিউ করব, তাহলে ইন দা মিন টাইমে আপনারা একটু দেখেন যাতে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, যে জায়গায় না বোঝেন সেই জায়গায় আমাকে সরাসরি প্রশ্ন করেন। আমার কাছে আপনি যত প্রশ্ন, আপনার মনে যত প্রশ্ন আছে সব প্রশ্ন আপনার আমাকে করতে পারেন, চেষ্টা করবো যে সেগুলোর উত্তর দেওয়ার জন্য। আপনারা ভালো থাকেন, ঠিক আছে? থ্যাংক ইউ। শোনা যাচ্ছে? জি স্যার।